15 হয়েছে। এই বয়সে আমার কোলে নাজমুল ছিল। নাজিরের লগে কথা কইবা। পোলা পাইন থাকলে সংসারে মাইয়া মাইনসের জোর থাকে বেশি। জামাই মান্য কইরা চলে, যদিও বড়জনে দিন রাত দুই বেলায় ছেঁচা খায়, তবে আমার জনের আবার অত সাহস নাই। চাচিও মার খায়? কেন, তুমি দেখো নাই? না, শুধু ভাবির কান্নার আওয়াজ শুনেছি। আমিও শুনি। বাপ্পু দুইটাই এক রকমের জাউরা। চরিত্রেরও দোষ আছে। নেশা পানি খাইয়া ইয়া বউরে ফিডায়। তোমার জন্যেও কমনই হইতো, শুধু আমি আসিলাম বইলা মানুষ হইছে। কৌতূহলী দৃষ্টিতে মহিলার দিকে তাকালো মিস্ত্রি। মর্জিনা সেই দৃষ্টির অর্থ বুঝতে পেরে বললেন, মা সারা পোলা, বাপ পসল। বড়জন নিজের পোলা গই তো ঠিকঠাক মানুষ করতে পারে নাই। দেওরের পোলা আর কি মানুষ করব? অভিভাবক ছাড়া ছোট ভাইডারে লইয়া মাঠ ঘাট সইসা বেড়াইতো। হাইন যায় বাড়ি ফিরত। ধীরে ধীরে খারাপ সঙ্গে লগে চলাচল শুরু হইল। সবাই ফালাইয়া দিতে পারলেও আমি পারি নাই। পোলা তো আমারও আসিল। আমার গুলারে আমি ইচ্ছা মতো বাইরাইতাম। এখনো দেখবা ডরাই। যা কমু তাই শুনব। মুখে মুখে কথা কওয়ার সাহস নাই। তাই ওগো চেষ্টা করতাম, কিন্তু নওশাদ শুনলেও নাজির ঘাউরা। হেল লাইগা যে পিছে পিছে লাঠি নিয়া কত দৌড়াইছি। বাড়ি খাইয়া সঠিক পথে ফিরছে। এর লইগাই তো আমার লগে খালি কাইজা করে। শেষ কথা বলে হাসলেন মর্জিনা। কাঁথা সেলাইয়ের পাশাপাশি গল্প করতে করতে সন্ধ্যা হয়ে গেল। বসা থেকে উঠে এলো মিস্ত্রি। উঠোন থেকে সব পোশাক ঘরে নিয়ে গুছিয়ে রেখে কলসি আর জগে পানি ভরে রাখলো। হারিকেন মুছে কেরোসিন তেল ভরে নামাজ পড়তে গেল। মাগরিবের নামাজ পড়ে জাহিদ বাড়ি ফিরে আসে প্রতিদিন। কলপাট থেকে পানি আনা হাঁস মুরগি খোপে ঢোকানো তারই কাজ। না করলে আবার সমস্যা। মা মারবে, মুখের উপর কিছু বলতে গেলে খবর পৌঁছে যাবে বাবার কাছে। নাজির ঘর থেকে আর বের হলো না। বের হলো না নওশাদও। মিস্ত্রি এসে স্বামীর গায়ে হাত রাখতে চমকালো। সারা দেহ জ্বরে পুড়ে যাচ্ছে। একটা বাটিতে ঠান্ডা পানি নিয়ে কাপড় ভিজিয়ে জলপট্টি দিতে দিতে ডাকলো, শুনছেন? হঠাৎ করে জ্বর এলো কিভাবে? আমি বলেছিলাম খেয়ে নিন, অথচ আপনি আমার কোনো কথাই শুনেন না। এখন কি হবে? কি করব আমি? ললাটে বিরক্তির ভাঁজ নিয়ে চোখ খুলে তাকালো নাজির। কপাল থেকে ভেজা কাপড় সরিয়ে আড়ষ্ট কণ্ঠে বলল, কিচ্ছু করতে হইব না, এমনি এমনি সরে যাইব। এগুলো নতুন না। হ্যাঁ, বললেই সেরে যাবে। চুপচাপ উঠে বসুন। আমি এত তাড়াতাড়ি বিধবা হতে চাই না। খাইয়ে দিচ্ছি, খেয়ে নিন। সামান্য জ্বর আইছে আর তুমি বিধবা পর্যন্ত ভাইবে ফেলছো, বেয়াদব মাইয়া। হ্যাঁ, ভেবেছি। আমার বড় চাচির ভাইয়েরও সামান্য জ্বরই এসেছিল। লোকটা আপনার মতোই ঘাড়তেরা। ওষুধ না খেয়ে সারা রাত বিছানায় পড়েছিল। সকাল হতেই সব ঝাড়ি ঝুড়ি শেষ। নাজিরের দৃষ্টি শীতল হলো। এমন জ্বর অতীতে তার অনেক হয়েছে। এভাবেই একা একটা ঘরে অসুস্থ হয়ে পড়ে থেকেছে রাতের পর রাত। কেউ কখনো সামান্য জলপট্টি দিয়ে দেয়নি, ওষুধ খাওয়ার জন্য তারা দেয়নি, কিংবা খাইয়ে দেয়নি এক মুঠো ভাত। কই তখন তো তা কিছুই হয়নি নাজিরের। তাহলে অবশ্য কার মৃত্যু কখন লেখা আছে তা সৃষ্টিকর্তা ভালো জানেন। তবুও নাজির উঠে বসার চেষ্টা করলো। শক্তপোক্ত দেহ আজ ভীষণ দুর্বল। মিস্ত্রি তাকে বসতে সাহায্য করলো। থালাই করে নিয়ে এলো খাবার। নাজির বলল, সাধারণ জ্বর আর ডেঙ্গু জ্বরের মধ্যে পার্থক্য আছে। ওসব পার্থক্য জেনে আমার কাজ নেই। হ্যাঁ করুন। আমাকে বাচ্চা বলে এখন নিজেই বাচ্চা হয়ে যাচ্ছেন? সুযোগ পাইয়া গিনিগিরি দেখাও। হ্যাঁ। নাজির হাঁ করলো। জ্বরের মুখে তেমন স্বাদ পেল না। সব তেতো লাগছে। চিবুতে চিবুতে জিজ্ঞাসা করলো, নওশাদ ঘর থেকে বাইর হয়েছিল, খাইছে কিছু? না, বের হয়নি। আপনি নিষেধ করায় আমিও আর ডাকিনি। ডাকার দরকার নাই। দেহর ভাসুর থেকে সবসময় দূরত্ব থাকবা। মাথায় ঘোমটা ছাড়া ঘরের বাইরে বাইর হইও না। মানুষের মনে কি আছে না আছে কেউ জানে না। কখন কার নজর পড়িয়া যায়। সোহেলরে দেখলে না, ওরে আর একদিন বাড়িতে দেখলে লুলা বানাই দিমু। ওদের সবার নজরই খারাপ, সাথে চরিত্র। আর কার খারাপ? কেডাই চাইছে? কেউ তাকায়নি। তাইলে ছোট চাচি বললেন বড় চাচা আর তার বড় ছেলের নাকি চরিত্রে দোষ আছে, নেশা করে। শুধু নেশা না,
পরে কেউ করে। সত্যি? হ, সেদিন হিন্দু পাড়ায় সেই মাইয়ারে খাইছিল, পরে মাঝরাতে চাচাই গিয়া ছুটাই আনছে, মায়ের গোষ্ঠী স্বভাব পাইছে। বড় ভাবি জানেন না? জানি না, জানলেই বা কি করব, দুইটা সন্তান আছে। তাই বলে সহ্য করবে? দুনিয়া সম্পর্কে তোমার ধারণা নাই। আমগো দেহ কয়টা সংসারে এত সুখ শান্তি আছে, কয়জন মহিলা ভালা স্বামী পাইছে। সচ্ছলতা মানে সুখ শান্তি না, বেশিরভাগ মহিলাই স্বামীর সংসারে অত্যাচারিত, সমাজের ডরে আর পেটের পোলাপানির লইগা সব সহ্য করে সংসার করতেছে। এই যে কলমির মায়েরে তার স্বামী ঠকাইছে, তবুও দোষ হয়েছে ওই মহিলার, নিজের বাপের বাড়ি যাইতে পারে না, থাকে আমগো গ্রামে, পোলা লইয়া কাম করে খায়। এমন অনেক ঘটনা আছে। খাবার খাওয়াতে খাওয়াতে মিস্ত্রি অবাক হয়ে শুধু শুনলো। নাজির পানি খেলো, বালিশে মাথা উঠে গিয়ে চোখ বন্ধ করে বলল, আমি ছাড়া এই বাড়ির আর কাউরে বিশ্বাস করো না, কারোর লাগে ঝামেলায় জড়াইও না। সব মানুষ, স্বার্থের লইগা ওরা সব করতে পারে। মিস্ত্রির কথাগুলো অর্থোদ্ধার করতে পারে না, তবুও বাধ্য মেয়ের মতো মাথা নাড়ায়। দাদি তাকে বলেছেন, সব সময় স্বামীর কথা হইনা চলবা। দাদি যা বলেন ভালোর জন্যে নিশ্চয়ই বলেন। জ্বরের ওষুধ খেয়ে কিছুক্ষণ ওভাবেই বসে থেকে ভাইয়ের ঘরের দিকে হাঁটা ধরে নাজির। কে জানে ছেলেটার কি অবস্থা, কিন্তু নওশাদের তেমন কিছুই হলো না। ছেলেটা চোখ জোড়ায় যা ফুলে আছে, হয়তো কেঁদেছে। বড়তে নির্জন বাড়িটা মানুষের পদচারণার হাক ডাকে সজাগ হয়ে উঠেছে। খাবার খেয়ে মুরগির দল চলে গিয়েছে ঘুরতে। গরুর পাল এখনো গপাগপ করে খাচ্ছে। চুলায় বিশাল এক ভাতের হাঁড়ি চড়েছে। পারুল বসে পেঁয়াজ মরিচ কাটছেন, আলু ভর্তা ডাল ভর্তা করবেন। পাশে ভাতের পাতিলের ভেতরে আলু আর বেশ কতক ডিম দিয়ে দিলেন দিলারা। উঠোন ঝাড়ু দিয়ে জেসমিন এসে বলল, গোয়ালায় দুধ দুয়াইয়া দিয়া গেছে, এখনই জাল দিবেন আম্মা? হ, লইয়া আইও, আরেক চুলায় বসাইয়া দেই। চুলোয় পাতা গুছতে গুছতে বললেন দিলারা। জেসমিন দৌড়ালো। বড় বালতিতে গরুর দুধ, মাত্র এক গোয়ালা তাদের জন্য কেজি তিনেক রেখে বাকিটুকু সঙ্গে নিয়ে গিয়েছে। সুজনের হাত থেকে বালতিটা নিয়ে চলে এলো জেসমিন। সকালের নাস্তা রাতের খাবারের পর এই বাড়ির মানুষদের দুধ ছাড়া চলে না। হাত মুখ না ধুয়ে বাসি মুখে বিছানায় পা ঝুলিয়ে বসে কলা খাচ্ছে পলি। কলপাট থেকে ঘরে এসে স্ত্রীর কার্যকলাপ দেখে তালেবের মুখমণ্ডল রাগে লাল হয়ে গেল। উঁচু স্বরে বলল, ওইগুলো কেমন নোংরামি, মুখ ধুইছ তুমি? পলি ভয় পেল না। তার ভাষ্যমতে লোকটা আস্ত একটা জল্লাদ, রাক্ষস। রাক্ষস জল্লাদের কাজই তো হুটহাট রেগে যাওয়া। হাতের কলাটা খেয়ে খোসা তার দিকে ছুঁড়ে মেরে বলল, আমার কি দোষ? আন্নের পোলাপাইনেরে হুট কইরা ক্ষুদা লাগে, তাই না? পেয়ারা খাইতাছি। তালেব দ্রুত সরে দাঁড়ালো। আমার পোলা পাইন কই থাকা আইলো? পলি ইশারায় নিজের পেট দেখালো। তালেব হতভম্ব দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। এগিয়ে এসে হাত থেকে বাকি কলাগুলো কেড়ে নিয়ে বলল, এমন আমার পোলা পাইনের নামে দোষ দাও? তুমি জাত নোংরা, শুধু ভালোবাসি দেখা কিছু কই না। যত দ্রুত সম্ভব এইসব বদ অভ্যাস বদলাও, না হলে আবার আমার পোলা পাইনও এসব স্বভাব পাইব। খাইছি দেইখা খোটা দেন, আর খামু না। আমার আব্বারে খবর দেন, জামুগা আমি। সাত সকালে মেজাব খারাপ করবা না। তোমার কখন খাওয়ার খোটা দিচ্ছি, তোমার কখন খাওয়ার খোটা দিচ্ছি। মুখ ধুইয়া পরিষ্কার হইয়া খাইতে কইছি। পলি তাকে বাহু দিয়ে ধাক্কা মেরে ঘর থেকে বেরিয়ে এলো। নিমের ডাল দিয়ে দাঁত ঘষতে ঘষতে রান্নাঘরে এসে শাশুড়ির উদ্দেশ্যে বলল, এই বাড়িতে আর থাকুম না। দুইটা কলা খাইছি দেইখা আন্নের পোলা আমারে নোংরা কইছে। সেদ্ধ আলুগুলোর খোসা ছাড়িয়ে দিয়েছে জেসমিন। পারুল একে একে মাখিয়ে এখন ভর্তা তৈরি করছেন। পুত্রবধূর কথায় মাথা তুলে তাকালেন। তালেবও বেরিয়ে এসেছে বাইরে। স্ত্রীর নালিশ শুনে বলল, মিছা কথা কই মা, বাসি মুখে খাইতেছিল। পারুল গম্ভীর কণ্ঠে বললেন, বাসি মুখে খাওয়া ভালা না, একটু কুলি কইরা নিতে পারতা। পোয়াতি মানুষ বুইঝা হইনা না চইলে হইব। ধরা খেয়ে চোরের মতো মুখ লুকিয়ে কলপাড়ের দিকে হাঁটা ধরল পলি। তালে বিদ্রুপ ভাসলো। সঙ্গে সঙ্গে পিছু ফিরে স্বামীকে জিভ দেখালো সে। সকালের নাস্তা সবাই একসঙ্গে করলো। নাস্তা শেষে সুজন, রাহুল, মাসুম বেরিয়ে গেল কাজে। আকবর মিয়াকে কাশেম আলী আর তালেব মিলে ধরে ধরে বিছানায় নিয়ে বসালো। লোকটার পায়ে পানি উঠে ফুলে গিয়েছে, ঠিকঠাক আর চলাচল করতে পারেন না। হঠাৎ করে কি যেন হয়ে গেল। হাঁটুর উপরে উঁচু বালিশ রেখে বৃদ্ধ বললেন, শরীরটা ভালো না, কখন কি হইয়া যায়। কাশেম আলী গম্ভীর হয়ে বললেন, এমন কথা মুখেও আনবেন না আব্বা। আল্লাহ আপনার হায়াত আরও বাড়াইয়া দিক। এখনো বাপের ভরসে চলে হইব, কদিন পর দাদা নানা হইবি, ভরা সংসার তগো। আমার পর
তুই আর নজরুলই তো এই পরিবারের কর্তা। সব দায়িত্ব তগে দুই ভাইয়ের। সব সময় এক লগে থাকবি। অন্যের কথায় কাইজ্জা লাগিস না। মাইনসে কারো ভালা সহ্য করতে পারে না। নজরুলেরও আমি কইয়া দিছি। আপনি আমাগো যে শিক্ষা দিয়া বড় করিয়াছেন আব্বা, বেঠিক পথে কখনো যাই নাই আর যামুও না। ওপর আমার ভরসা আছে। হুন তালেব, তোরা ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করিস না। কখনো লোভ করিস না। লোভ খারাপ জিনিস। সবসময় পরিশ্রম করবি। আল্লাহ পরিশ্রমীগো নিরাশ করেন না। আর সর্বশেষ কথা, বইনিরেও কখনো ত্যাগ করিস না। মিশ্রিতকে একমাত্র বোন। তোরা ছাড়া ওর আর কেডা আছে? এর বিপদ আপদে সবসময় ঝাঁপাইয়া পড়বি। নাজির রগজোটা হইলেও মানুষ ভালা। ওর লগে সম্পর্ক ঠিক কইরা নেইস। এই দুনিয়াতে পোলাডারে আপন বলতে মিস্ত্রি ছাড়া আর কেউ নাই। ঘরের মানুষই তো ওর শত্রু। ওর এই অবস্থায় লাইগা আমিও কম দায়ী না, কিন্তু কখনো প্রায়শ্চিত্ত করতে পারি নাই। তাই তো মিস্ত্রির লগে ওর বিয়া দিয়া দিছিলাম। তালেব মনোযোগ দিয়ে দাদার কথা শুনে এত বছরে আজ প্রথম হয়তো দাদা যান তার সঙ্গে এভাবে কথা বলছেন। বিশ্বাস করে জানাচ্ছেন দীর্ঘদিনের ধরে গোপনে রাখা সব কথা। আজ দীর্ঘক্ষণ ছেলে নাতির সঙ্গে কথা বললেন বৃদ্ধ। এক পর্যায়ে দুর্বল কণ্ঠে বললেন, অনেকদিন ওর লগে দেখা হয় না, কথা হয় না। একটু আইতে কইবি? কে জানি কি অবস্থায় আছে। বাপও তো নাই যে একটু মাথায় হাত রেখা সান্ত্বনা দিব। কইস আমার অসুখ কখন কি হইয়া যায় ঠিক নাই, তাই আমি ওরে ডাকছি। অন্যান্য দিনের তুলনায় আকবর মেয়েকে আজ একটু বেশি অস্থির লাগছে। অল্পতেই চোখ থেকে অশ্রু ঝরছে। বেশি কথা বলছেন। স্ত্রীকে কাজ ছাড়া করছেন না। বয়সের ভারে শরীরটা দুর্বল হয়ে গেছে। অগ্রহায়ণের শেষ লগ্ন। ভোর কিংবা সন্ধ্যা নামলে শীতের কনকনে হাওয়ায় শরীর জমে যায়। দুপুরের রোদেও এখন আর গা ঝলসানো তাপ নেই। চারিদিকে শুধু শীতের আমেজ। ঘুমকে অবজ্ঞা করে সারা রাত জেগে অসুস্থ স্বামী সেবা করেছে মিস্ত্রি। আল্লাহর রহমতে ভোর হতেই নাজিরের গা থেকে জ্বর ছেড়েছে, অথচ তাও যেন ছেলেটা বেকাবু। ঘুম থেকে উঠে গরু ছাগলদেরকে খাবার খাইয়ে কনকনে ঠান্ডা পানি দিয়ে গোসল সেরে এসেছে। ভেজা লুঙ্গিটা দড়িতে মেলে গামছা দিয়ে চুল মুছতে মুছতে রান্নাঘরে উকি দিল সে। জিজ্ঞাসা করলো, বউ, কি রান্ধো? দুধ জাল দিই। গতকালের ভাত তরকারি সব রয়ে গেছে। আজ পান্তা ভাত খাবেন? আরে অসুবিধা নাই, পারলে 2টা মরিচ পোড়া দিও। দিয়েছি। আজ সারাদিন ঘরে শুয়ে বিশ্রাম নেবেন। অসুস্থ শরীর নিয়ে কোথাও যাওয়ার প্রয়োজন নেই। আইসে আমার গুরুজন, কাম না করলে সংসার চলবো কেমনে? একদিন কাজ না করলে যেন অভাব অনটনে না খেতে পেয়ে মারা যাব। জাল দেওয়া দুধের পাতিল চুলা থেকে নামিয়ে গ্লাসে ভরে গরম গরম স্বামীর হাতে ধরিয়ে দিল মিস্ত্রি। নিন, এখানে বসে পুরোটুকু খাবেন। নাজির দ্বিমত করলো না। গ্লাস হাতে নিয়ে চুমুক দিতে জিভে ছ্যাঁকা লাগলো। মুখ কুচকে বলল, উফ, কি গরম। ফু না দিয়ে তাড়াহুড়ো করে খেলে এমনই হয়। অপর আর একটা গ্লাসে দুধ ঢেলে রান্নাঘর থেকে বের হয়ে এলো মিস্ত্রি। নাজির তার পথরোধ করে দাঁড়ালো। কিছু বুঝে ওঠার পূর্বে মেয়েলি কোমল ঠোঁটে চেপে ধরলো গরমে জ্বলতে থাকা নিজের জিহবা। মিস্ত্রি হতভম্ব হলো। নড়ার শক্তিটুকু যেন দেহে পেল না। কিছু সময় অতিবাহিত হতেই নাজির সরে গেল। তৈরি করলো দুজনের মধ্যে দূরত্ব। এমন এক ভাব যেন কিছুই হয়নি। ঢকঢক করে দুধটুকু গিলে স্ত্রীর হাত থেকে অপর গ্লাসটি নিয়ে নওশাদের ঘরের দিকে যেতে যেতে বলল, সঙ্গের মতো দাঁড়ায় আছো কেন? পাতিলের দুধটুকু চুপচাপ খাইয়া ভাত বারো, খেতে যাইতে হইব। বিথি বারান্দায় দাঁড়িয়ে তাদের কার্যকলাপ সবটাই দেখলো। ললাটে ফুটে উঠল বিরক্তির ভাঁজ। মুখ বিকৃত করে বিড়বিড় করে কি সব বলতে বলতে যেন ফিরে গেল ঘরে। নাজির সোজা নওশাদের ঘরে এলো। হাত মুখ ধুয়ে বিছানায় মন মরা হয়ে বসে আছে ছেলেটা। ভাইয়ের উপস্থিতি টের পেতেই মাথা তুলে তাকালো। দুধের গ্লাস তার হাতে ধরিয়ে দিয়ে নাজির বলল, এমন করে মুখ লটকাইয়া বসে আছো কেন? পুরুষ মানুষ দুর্বল হইলে চলে না। তো কি করব? এত কিছু জানার পরেও স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব? অসম্ভব না। এত পাপ করার পরও ওই অমানুষগুলো ভালো মানুষের মুখোশ পইরা শান্তিতে থাকতে পারলেও তুই কেন পারবি না? আমরা বাপ মা ছাড়া বড় হয়েছি নওশাদ। অসময়ে আল্লাহ ছাড়া আমগো আর কেউ ছিল না। সেই সব কখনো ভুলবি না। অতীত যে ভুইলা যায় সে নিজের লক্ষ্য থেকে সইরা যায়। তাই শক্ত হ, এমন শক্ত হ যাতে কেউ আঘাত করলেও ভাঙতে না পারে। পারছি না ভাই। পারতেই হইব। একলা শুইয়া বইয়া থাকলে কষ্ট কমার বদলে বাড়বো। তোর ভাবির রান্না শেষ হইছে, আমার লগে আয়, খাইয়া খেতের মিহি যাই।
এক লগে এত কাম আমার পক্ষে একলা সম্ভব না। শহরে যাবি কবে? পাসপোর্ট অফিস কেন? আমি দেশ ছেড়ে কোথাও যাচ্ছি না। ওইটা পরে দেখা যাইব। আয় আমার লগে আয়। মনের কথা মনে রেখা দে, কেউ চাইলে কখনো কাউরে কিচ্ছু কইবা না। পিঠ পিছে আপন মানুষটা কিন্তু ছুরি দেয়, তা তো জানোস। নওশাদ চুপচাপ মাথা নাড়ালো। ভাইয়ের পিছু পিছু খাবার ঘরে এসে কোনো মতে খেয়ে পেট ভরালো। তারপর কারো সঙ্গে কোনো কথা না বলে নাজিরের সাথে বাড়ি থেকে বের হয়ে গেল। সকালে দাদার সাথে কথা শেষে নাজিরের খোঁজে বাড়ি থেকে বেরিয়েছে তালেব। মাঠঘাট ঘুরে শাহবাড়ির সামনে এসে থামলো সে। ভেতরে ঢুকবে কি ঢুকবে না দ্বিধায় পড়লো সে। দ্বিধা কাটিয়ে ওঠার পূর্বেই হঠাৎ দেখতে পেল এদিকেই আসতে থাকা মিল্টনকে। কাল বিলম্ব না করে সোজা জিজ্ঞাসা করলো, নাজির কই রে? ডাক দে তো। অতীতে মাস্টার বাড়ির লোকদের সঙ্গে সরাসরি আক্রমণাত্মক সম্পর্ক থাকলেও এখন আর তাদের সঙ্গে কোনো রূপ খারাপ আচরণ মিল্টন করে না। নাজির নিষেধ করে দিয়েছে। প্রত্যুত্তরে ভদ্রভাবেই বলল। তালেবার কথা না বাড়িয়ে সেদিকে হাঁটা ধরল। পৌঁছাতে বেশ সময় লাগলো। একেবারে পূব পাড়ার শেষ মাথায় জমি। নাজির ওই পাড়ার সেলিম মোল্লার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছে। সাথে আরো দুজন অচেনা লোক। দেখে বোঝাই যাচ্ছে না এই ছেলেটাই যে গতকাল অসুস্থ ছিল। স্ত্রী সেবা শুশ্রূষায় তবে ভালোই কাজে দিয়েছে। শরীরের তাপমাত্রাও এখন স্বাভাবিক। তাই বিশ্রামকে বিদায় জানিয়ে বাড়ির কাজ শেষ করে খাবার খেয়ে চলে এসেছে চাষের জমিতে। তালেব সামনে আর এগুলো না, কথা শেষ হওয়ার অপেক্ষায় রইল। ততক্ষণে মিল্টন বাড়ি থেকে চলে এসেছে। ফসলি জমির দিকে এগিয়ে যেতে যেতে হাঁক ছেড়ে ডাকলো। মিল্টনের ডাকে তাদের আলোচনায় ব্যাঘাত ঘটল বলেই মনে হলো। নাজির দূরে দাঁড়িয়ে থাকা তালেবের দিকে এক পলক তাকালো। তালেব অপ্রস্তুত হলেও মৌন রইল। লোকগুলোকে বিদায় দিয়ে গলায় গামছা ঝাড়তে ঝাড়তে তার সামনে এসে দাঁড়ালো নাজির। নাটকীয় ভঙ্গিতে বলল, আসসালামু আলাইকুম সম্মানিত সুমন্দি, হঠাৎ কি মনে কইরা? নাজির কই রে? ডাক দে তো। আজকাল তো দেখা পাই না, থাকোস কই? বাড়িতে আমনের বইনও ভালো আছে। ফাইসলামি স্যার। আইসা দাদাজান যাইতে কইছে। একটু কাম আছে, পরে যামু। দাদাজান যাইতে কইছে। দাদাজানের এইবার অনেক অসুখ, পায়ে পানি উঠছে, সাহায্য ছাড়া চলতে পারে না। কয়দিন ধরে তোর লাগে দেখা করার লইগা বেচান হইয়া উঠেছে। আয় একবার দেখা করে যা। বাড়িতে এমন আব্বা ছাড়া কেউ নাই, কখন কি হইয়া যায়। তালেব ভেবেছিল নাজিরকে বুঝিয়ে রাজি করাতে তাকে আরো শব্দ ব্যয় করতে হবে, কিন্তু তা প্রয়োজন হলো না। ছেলেটা কি ভেবে যেন সহজে রাজি হয়ে গেল। মিল্টনকে ডেকে জমিতে কীটনাশক ছড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়ে বলল, এই দিকের কাম শেষ হলে নৌসাদের লইয়া গিয়া হিসেবের খাতাটা ধইরা দেশ। চলো। সকাল আর দুপুরে খাবার পর বাড়ির বউদের হাত ফাঁকা থাকে। দিলারা বেগম রোদে আচার শুকাতে দিয়ে পিড়ি পেতে বসলেন। পাশের বাড়ি থেকে দুজন মহিলা এসেছে। তাদের সঙ্গে দুই যা মিলে হেসে গল্প করছেন। সৈয়দুন্নেসা আর আজ ঘর থেকে বের হননি। অসুস্থ স্বামীর পাশে বসে আছেন। বুড়োর প্রতি তিনি বরাবরই কৃতজ্ঞ। তার জন্যই তো এই জীবনে এত সুন্দর একটা ভরা সংসার আর সম্মান পেয়েছেন বৃদ্ধা। নইলে কি হতো তার? যৌবনকাল তো মোটেও ভালো ছিল না। নাজির বাড়িতে প্রবেশ করে শাশুড়িকে দেখে লম্বা একটা সালাম দিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আম্মা জান। পারুল ভূত দেখার মতো চমকে উঠলেন। আমতা আমতা করে সালামের জবাব নিয়ে উঠে দাঁড়ালেন। নাজির হাসি মুখে তালেবের দেখিয়ে দেওয়া কক্ষে প্রবেশ করলো। সে যেতেই ছেলের উদ্দেশ্যে পারুল জিজ্ঞাসা করলেন, অসময়ে জামাই আইলো যে, মিছরি ঠিক আছে? দাদাজনের লগে দেখা করতে আইছেন? দিলারা বেগম উঠে গেলেন। বাড়িতে জামাই এসেছে বলে কথা, আপ্যায়নের জন্য কিছু না কিছু সামনে তো দিতেই হয়। ছোট যাকে তারা দিয়ে পড়লেন, আয় তাড়াতাড়ি চা জাল দে, আমি বিস্কুট বাহির করতাছি। আইস আবার জামাইয়ের সামনে বেশি কথা কইয়া ফেলাইস না, ভালো ব্যবহার করবি। ঘরে অনুমতি নিয়ে প্রবেশ করে উপস্থিত মানুষদের সালাম দিল নাজির। আকবর মিয়া তাকে দেখে বেজায় খুশি হলেন। সেই খুশি নাজিরের সহ্য হলো না। সৈয়দুন্নেসা চেয়ার এগিয়ে দিয়ে বললেন, এনে বউ। নাচ জামাই, তুমগো দাদাই এতক্ষণ তোমার কথাই কইতাছিল। কি কথা কইতেছিলি? নিন্দা করতেছিলি বুঝি আমার নামে? আকবর মিয়া হাসলেন, বললেন, অনেক নিন্দা করতেছিলাম। হায় হায়, সামনে দাঁত দেখে পইরা গেছে। বয়স হইছে না, নাতির ঘরে পুত দেখিছি, আর কয়দিন। নাজিরের চোখ গিয়ে স্থির হলো ফোলা পায়ের দিকে। জিজ্ঞাসা করলো, পায়ের এই অবস্থা কেন? জানি না, হঠাৎ করে পানি জমছে, কয়দিন ধরে অসুখ, মনে হয় আর বাঁচুম না। এত তাড়াতাড়ি মরবেন না, এখনো কত কিছু দেখার বাকি।
কিছুক্ষণ পর কাশেম আলী এসেও বসলেন সেখানে। নাজির কি বলবে বুঝতে পারলেন না। আগের মতো রসকস ফুর্তি তার মনে নেই। বাহ্যিকভাবে যা দেখায় সবই অভিনয়। কাশেম আলী বললেন, শুনলাম নৈশাদের নাকি তালাক হইছে, গ্রামে কি এইবারের একেবারেই আইসা পড়ছে? আকবর মিয়ার হাসি প্রদীপের শিখার মতো নিভে গেল। বিস্ময় নিয়ে বললেন, সে কি, ওনা নিজে পছন্দ করে বিয়ে করছিল? সব পছন্দিকার সুখ থাকে, এক লোকে থাকতে পারবো না মানে? হয়তো দুজনে ইচ্ছা মতো শাস্ত্রী হইয়া গেছে। তারপরেও পরিবারের লগে বইয়া কথা কওয়া উচিত আছিল। বিয়া তো আর ছেলে খেলা না যে চাইলাম কইলাম আর ভাঙ্গিয়া ফালাইলাম। বইছিলাম, কিন্তু মাইয়ার পরিবারের মানুষ একটু বেশি অহংকারী। তারা চায় তাকে মাইয়ারে লইয়া মাইয়ার জামাই শ্বশুর বাড়ির ঘর জামাই থাকুক, তাকে কথায় উঠুক বসুক। আমার আবার এইসব পছন্দ না। পুরুষ মানুষের মতন ঘাড় উঁচা করে বাঁচব, অন্যদের দাস মানব কেন? 900 তো কম চেষ্টা করে নাই, কিন্তু মাইয়া তো তেমন জোর দেয় নাই। তাই আর কি, বেশি দূর সম্পর্ক আগায় নাই। যা হয়েছে ভালোই হয়েছে। আকবর মিয়া মাথা নাড়ালেন। কাশেম আলী বললেন, তা ঠিক করেছি, বেশি দাঁতওয়ালা মাইশা দিয়া সংসার হয় না। মাইয়ার সংসারে বাপ মা কেন নাক গলাইব? চট করে মেঝে থেকে দৃষ্টি সরিয়ে শ্বশুরের মুখের দিকে তাক করল নাজির। কাশেম আলী ভড়কে গেলেন। আকবর মিয়া কিছুক্ষণ নীরব থেকে বললেন, এখন ওই কি করব? একলা একলা তো দিন চলবো না। ভালা মাইয়া দেখা বিয়া দিয়া দেওয়া উচিত। আমি দিমু নাকি? 2 ভাইয়ের আকবর মিয়ার নাতিন লইয়া সংসার করবি না হয়? বইনে বইনে মিল মোহাম্মদ থাকবো। সৈয়দুন্নেসা জিজ্ঞাসা করলেন, কার কথা কন? আবেদার মাইয়া শালিকের। ভালাই ডাগর হইছে, আমাগো মিস্ত্রি সমানই তো। মিশ্রিত থাইক্কা বছর দেড়েকের বড় আব্বা। এই আলাপ নাজিরের পছন্দ হলো না। বলল, মাত্রই তালাক হইছে, এখন বিয়ে করব না। ভাবতেছি দেশের বাইরে পাঠাই দিমু। দেশে থেকে লাভ কি? এরপরে না হয় ভালো মাইয়া দেখে বিয়ে দিয়ে দিমু। বিদেশ পাঠাবি? ভাবতেছি, কিন্তু সে রাজি হয় না। এখন দেখি কি করা যায়। লেখাপড়া তো শেষেই, চাইলে চাকরি বাকরি করতে পারবো, কিন্তু ভালো চাকরি লইগে তো আজকাল ঘুষ লাগে। মাথা নাড়ালেন সবাই। নাজির এবার তাড়া দিয়ে বলল, ডাকছিলেন কেন? কিছু কর থাকলে কন, একটু কাম আছে আমার। দিলারা বেগম আর পারুল চা বিস্কিট ফলমূল নিয়ে ঘরে প্রবেশ করলেন। 2টি চেয়ার একসঙ্গে জুড়ে তার উপর রাখলেন সব। দিলারা বললেন, বেশি কিছু আয়োজন করতে পারি নাই বাবা, দুপুরে কিন্তু না খাইয়া যাওয়া চলবো না। কথা শেষ হইলে আমি চলে যাবো চাচি, না হলে বউ আবার রাগ করব। তা তোমার বউয়ে কেমন সংসার করে? ভালোই, আস্তে আস্তে শিখতেছে, তবে আগের থেকে বুঝদার সংসারী হইছে। কাশেম আলী বললেন, ও এমনিতেই বোঝদার, আদর কইরা বোঝাইলে সব বুঝবো, কিন্তু ধমক দিয়া কিছু কইলেই করব না ঘাটতারামি। বেশ কিছুক্ষণ কথাবার্তা শেষে সবাই একে একে ঘর থেকে বেরিয়ে গেলেন। এখন শুধু রয়েছেন আকবর মিয়া, সৈয়দুন্নেসা। সময় সুযোগ পেয়ে বৃদ্ধ প্রশ্ন করলেন, তুই তো আমারে কোনো খবরই দিলি না। আমার কি সত্যই জানার অধিকার নাই? কোন সত্য? তোর মামার বাড়ি গেছিলি? হ, আব্বা মরার আগে গেছিলাম। পাইছস তোর মায়ের খোঁজ? মরা মানুষের খোঁজ পাওয়া যায়? গুরুর হাস্যোজ্জ্বল মুখখানায় আধার নেমে এলো। ঘরের কানায় কানায় নিস্তব্ধতা ভর করলো। সৈয়দুন্নেসা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, মরা মানুষ মানে নাসরিন মইরা গেছে? বৃদ্ধার প্রশ্নের উত্তর দেবে কি দেবে না বুঝতে পারছে না নাজির। আকবর মিয়া অস্থির হয়ে উঠলেন। উঠে বসার চেষ্টা করে বললেন, কিছু লুকাইস না দাদা, যা সত্য জানতে পারছস সব আমার ক। নাজির এক পলক বৃদ্ধার দিকে তাকালো। আকবর মিয়া আশ্বস্ত করে বললেন, না, এটা আমার সহধর্মিনী। জীবনে এমন কিছু নাই যা আমি তোর কাছে কই নাই। দেহ আলাদা হইলেও আমাকে আত্মা এক, তাই চিন্তা নাই। নাজির দীর্ঘশ্বাস ফেলল। আপনার কথাই ঠিক, যেই নারী স্বামী সন্তানের প্রতি এত ভালোবাসা, সেই নারী কখনো সংসার রেখে পালাইতে পারে না। আমার মা 21.5 বছর আগে এই পৃথিবী ত্যাগ করেছে। খুব যন্ত্রণা নিয়া নিজের সম্মান খোয়াইয়া এই পৃথিবী ছাড়তেছে। আমার মায়ের রাতের আধারে ওরা। গলার স্বর তার এলোমেলো হয়ে যায়। নোংরা শব্দটা উচ্চারণ করতে পারে না, তবুও কথা শেষ করার উদ্দেশ্যে বলে, নিজেকে স্বার্থ লাইগা তারা আমার মারে মাইরে ফেলেছে। আব্বা দেখে ফেলে নাই, আব্বারে ওরা মাইরে ফেলতে চাইছিল।
কিন্তু কিন্তু আল্লাহর রহমতে শেষমেশ বাইসা গেছে। এরপরে গ্রামে ছড়াইছে মা নাকি পলাই গেছে। এতগুলো বছর ধরে আমরা তাই বিশ্বাস করছি। আমার মায়েরে আমি ঘৃণা করছি। বিভৎস সত্যটা বিশ্বাস করতে কষ্ট হয়। আকবর মিয়া জানেন ফতে আলীর এশার 2 পুত্র খারাপ অমানুষ, কিন্তু তাই বলে নিজের ভাইয়ের স্ত্রীর সঙ্গে অসুস্থ বৃদ্ধ যেন সেই কথার ভার নিতে পারেন না। নাজিরাজ কিছুই লুকালো না। মনের মধ্যে কথা জমিয়ে রাখলে মানুষ ভালো থাকতে পারে না, অস্থির লাগে, কাজকর্মে মন বসে না। সামনে বসা বুড়োকে শেষ সময়ে নাজিরের ভীষণ বিশ্বাস করতে ইচ্ছা করছে, তাই গোপন কথাগুলো বলে দিল। সৈয়দুন্নেসার চোখ জোড়া ভিজে উঠল, কান্না জড়িত কণ্ঠে বললেন, কত খারাপ আল্লাহ এই দুনিয়াতেই তুমি হ্যাগো বিচার কইরো। লোভের কারণে এমনে কেউ কারো প্রাণ নেয়? এই শত্রুগো মাঝখানে কেমনে এতকাল থাকছস তুই? আকবর মিয়া ছটফট করতে করতে বললেন, ওই বাড়ি ওই বংশ তুই সাইডাতে, অগমধ্যে থাকার আর কোনো দরকার নাই। যদি তগ 2 ভাইয়ের লাগেও এখন হয়, আমি তো এত কিছু জানতামই না, আজও করতে পারি নাই। আমার নাতিনডার এখন কি হইব? আইয়া পড়, আমি আছি, আমার পোলারা তোর সাহায্য করব। নাজির উঠে দাঁড়ালো, দীর্ঘশ্বাস ফেলে বলল, বিপদ থেকে পালাই তো ভিতুরা, কিন্তু নাজির সাথে ভিতু না। মাথার উপরে আল্লাহ আছেন, কিছুই হব না। কারো সাহায্যে আমার দরকার নাই। মানুষের সাহায্য ছাড়াই আমি নাজির শাহ এতদূর পর্যন্ত আইছি। বাপদাদা মায়ের খনিগুলোকে বসবাস করছি। এখন আর কি করবো তারা? এর শেষ আমি দেখে সারমু। কথা শেষে সেখানে আর এক মুহূর্ত দাঁড়ালো না নাজির। আকবর মিয়া তাকে ডাকলেন, তবুও পিছু ফিরে তাকালো না। বেরিয়ে এলো বাড়ি থেকে। বুকে তার জমে আছে সহস্র দিনের প্রতিশোধের আগুন। আকবর মিয়ার চোখ থেকে গড়িয়ে পড়ল অশ্রু। স্ত্রীর চামড়া কুচকে যাওয়া হাত জোড়া ধরে বললেন, লোভের মতন প্রতিশোধও খুব খারাপ জিনিস দুনা, কারোর সুখে থাকতে দেয় না। দুনিয়ায় হ্যার রাজা হইলেও পরকালে ভিখারি। হ্যাগো বিচার আল্লাহ করব। ওরে তুমি থামাও, জীবন নষ্ট কইরা লাভ নাই, ওই একলা পারবো না। স্বামীকে সান্ত্বনা দেওয়ার ভাষা পেলেন না সৈয়দুন্নেসা। তার মনের অবস্থাও তো আহামরি ভালো নয়। পিতার কণ্ঠস্বর শুনে ছেলেরাও এসে উপস্থিত হলো ঘরে। অথচ এই কান্না, এই অস্থিরতা, বিলাপের পেছনে সত্য কাহিনী জানতে পারল না কেউ। সারাদিন এভাবেই চলল। নাতিরাও দুপুরের দিকে বাড়ি ফিরে এলো। পুত্রবধূরা মাথায় পানি ঢাললো। ছেলে নাতিরা হাতে পায়ে তেল মালিশ করে দিল। 2 পুত্রকে পাশে বসে কি যেন বললেন তিনি। আর তারপর এই নিষ্ঠুর পৃথিবীকে চিরবিদায় জানিয়ে দীর্ঘদিন একসঙ্গে পথ চলা স্ত্রীর কোলে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। বৃদ্ধা সঙ্গী হারানোর ব্যথা সহ্য করতে পারল না, চিৎকার দিয়ে ওখানে জ্ঞান হারালো। পরিশেষে মাস্টার বাড়ির প্রাণকর্তা বনখড়িয়া গ্রামের কঠোর ব্যক্তিত্বের অধিকারী আকবর মিয়ার অধ্যায়ও ফুরালো। আকবর মিয়া প্রাণহীন, দেহখানা মেঝেতে শোয়ানো, আপাদমস্তক একটা রংহীন চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছে। আশেপাশে মানুষেরা কাঁদছে, বিলাপ করছে। কেউ বা রবের নিকট মরহুমের রুহের মাগফিরাতের জন্য দোয়া করছে। মসজিদের মাইকের মাধ্যমে মৃত্যু সংবাদ পৌঁছে গিয়েছে দূর দূরান্তে। মুহূর্তে গ্রামের নবীন প্রবীণরা ছুটে এসে জমায়েত হয়েছে মাস্টার বাড়ির দোরগোড়ায়। এমনকি 3 কন্যা তমিজা, আবেদা, সরলাও সন্ধ্যার পূর্বেই চলে এসেছে বাবাকে শেষ দেখা দেখতে। তাদের মধ্যে সবচেয়ে বেশি আঘাত বোধ হয় সরলাই পেয়েছে। পিতার লাশের পাশে এলোমেলো বসে চোখ আর নাকের পানি এক করে আর্তনাদ করছে। আব্বা, আব্বা গো, আমারে মাপ চাওয়ার সুযোগটাও দিলে না আব্বা। আমার আব্বাই আমার উপরে অভিমান লইয়া দুনিয়া ত্যাগ করছে। ও আব্বা, এই অপরাধ লইয়া আমি বাঁচমু কেমনে? মাইয়া নামে কলঙ্ক আমি আব্বা গো। কাঁদতে কাঁদতে একসময় জ্ঞান হারালেন তিনি। ভাগ্নে ভাতিজারা তাকে ধরে নিয়ে রেখে এলো পাশের ঘরে। শুধু সৈয়দুন্নেসাই কাঁদছেন না, মৃত স্বামীর বরফের মতো শক্ত হাতটা মুঠোয় ধরে বসে আছেন। কৈশোরে সংসার, পরিবার, সমাজের অমানবিক নির্যাতন থেকে বাঁচতে যখন মৃত্যুর পথ বেছে নিয়েছিলেন, তখন তার সামনে আলোর দিশারি হিসেবে যুবক আকবর মিয়াকে মহান আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। লোকটার আগমনে যুবতী সৈয়দুন্নেসা জীবন বদলেছে। পেয়েছিলেন সুন্দর ঘর, সংসার আর মাতৃত্ব। কত যুগ হাতে হাত রেখে পাড়ি দিয়েছিলেন, অথচ সেই লোক দুনিয়া ছেড়ে চলে গেলেন। রেখে গেলেন তাকে একা। ওই তো দূরের ওই আরামদায়ক কেদারা খালি পড়ে আছে, ওখানেই তো রোজ বসতেন। অথচ আজকের পর থেকে কেউ বসবে না এই ঘরটায়। কিছুদিনের অতিথি হয়ে একা থাকতে হবে বৃদ্ধাকে। খাটের সাথে হেলান দিয়ে শূন্যে তাকান তিনি। ছেলেদের উদ্দেশ্যে বললেন, গোসলের ব্যবস্থা কর, তগ আব্বাই কষ্ট পাইতেছে। সবাইরে কানতে নিষেধ কর। কানতে হইব কেন? তো দোয়া কর, দোয়া। তেনারে শেষ গোসল আমি দিব।
ছেলেদের চোখেও পানি টলমল করছে। অদূরে শালিক পাখির দল করছে হাহাকার। বিড়াল ছানা উদাস হয়ে ঘরের সামনে করছে মেয় মেয়। রোজ নিয়ম করে 2 বেলা বুড়ো তাদের খাবার দিতেন। সেই বুড়ো হাজার নেই, পড়ে আছে তার নিথর দেহ। একটু পর হয়তো এই চিহ্নটুকু ঠাঁই হবে 3.5 হাত মাটির নিচে। তারপর থেকে কে খাবার দেবে তাদের? প্রবীণদের মুখমণ্ডলে বেদনার ছাপ। ভিড় থেকে ভেসে আসছে আলোচনা। অনেক ভালো মানুষ ছিলেন, অনেক ভালা মানুষ আসিলেন। দেখা হইলেই হাইসা হাইসা কথা কইতেন, ন্যায়ের পক্ষে থাকতেন। ধীরে ধীরে গ্রাম থাইক্কা সব ভালো মানুষ গেলেগা, আমাগো কি হইব? দিকে হাই হুতাশ আর আফসোস। বাড়িতে নেমে এসেছে শোকের মাতম। মায়ের পাশে বসে মিস্ত্রিও কাচ্ছে। তার থেকে দৃষ্টি সরিয়ে নাজির এক পলক সেই মৃত কঠিন মুখখানা দেখল। মুহূর্তে বুকে যেন হাহাকার করে উঠল। এক অদ্ভুত শূন্যতা আর ভার একসাথে এসে চেপে বসলো তার উপর। বুকটা চেপে ধরল সে। মাইকে সংবাদটা শুনে স্ত্রীকে নিয়ে ছুটে এসেছিল নাজির। আজ সকালেও তো বুড়োর সঙ্গে কত কথা বলে গিয়েছিল, অথচ তখন কি সুন্দর তার সঙ্গে হেসে কথা বলেছে। নাজিরের আফসোস হয়, কেন যে তাড়াহুড়া করলো। আর একটু কাছে বসলে কি হতো? ভেতর থেকে চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। পৃথিবীতে তার ভালো চাওয়ার মতো, দুঃখ বোঝার মতো কেউই আর রইল না। এই জীবন যাদেরকে নাজির ঠুনকো মনে করেছে বা ঘৃণা করেছে, আসলে তারাই ছিল নাজির একমাত্র আপন। আর যাদের ভেবেছিল আপন, তারাই তার অনিষ্টকারী। নাজির পিছু হাঁটে। লাশকে গোসলের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আর ঘন্টা দেড়েক পর জানাজা। নাজিরের কানে বেজে ওঠে বুড়োর করুণ কণ্ঠস্বর। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।